নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে নির্বাচনী ট্রেন, যা থামবে নির্বাচনের পর নতুন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে। তবে শেষ স্টেশনে এই ট্রেন কবে পৌঁছাবে তা এখনও চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। যদিও প্রধান উপদেষ্টা সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন, নির্বাচন কত দ্রুত হবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের উপর। আর নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, রাজনৈতিক দলগুলোর চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়েই তিনি সবকিছু করবেন। দর্শক, প্রতিদিনকার টক শো এখন প্রকাশে স্বাগত। আজ আমরা আলোচনা করব আগামী নির্বাচন নিয়ে। আমরা আলোচনার নাম দিয়েছি ভোট ইঞ্জিন। আর এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম, আছেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু এবং রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডাক্তার জাহিদুর রহমান। আপনাদের সকলকে স্বাগত। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রাকিব। একটু শুরুতে যেতে চাই সালাম ভাই আপনার কাছে। গতকালকে আপনি জানেন যে নির্বাচন কমিশন গঠন হয়েছে। আগের মতোই যেটি হয়, একজন প্রধান নির্বাচন কমিশনার, 4 জন কমিশনার। এর মধ্য দিয়ে বলা হচ্ছে যে নির্বাচনের যে ট্রেন তার যাত্রা শুরু হলো। আপনি একজন বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় দলের মোটামুটি বেশ বড় পর্যায়ের পদে রয়েছেন, কি মনে করছেন নির্বাচনী ট্রেন কতদিন ধরে চলবে? আপনাকে ধন্যবাদ এবং আমার 2 সহবিজ্ঞ আলোচক, ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা আজকে দেখছেন শুনছেন সবাইকে ধন্যবাদ। আমরা তো আশাবাদী, যে খুবই অল্প সময়ের মধ্যেই আশা করি যে তারা রোডম্যাপ ঘোষণা করবে এবং কবে সেটা শেষ হবে সেটাও তারা বলবে। আর যদি মাঝখানে যেটা বলে যে কবে শেষ হবে ওইটা যদি থাকে, তাহলে তো ওই ঢাকা শহরে ট্রাফিক জ্যামের মতো অবস্থা হয়ে যাবে সরকারের। আমরা চাই না সরকার ট্রাফিক জ্যামে ইতিমধ্যেই আছে, কাজে এই ট্রাফিক জ্যাম আরও বাড়ুক। এটা বাড়লে দৈনন্দিন ভোগান্তি বাড়ে, যেমনি ট্রাফিক জ্যামে ভোগান্তি বাড়ে ওইটাও জনগণের ভোগান্তি বাড়বে এবং দেশের গণতন্ত্র তখন স্বাভাবিকভাবে প্রশ্নবোধক আবার হয়ে যাবে। তো এই কারণে যে আমরা 15-17 বছর ধরে যে গণতন্ত্রের জন্য, যে ভোটের জন্য মানুষ লড়াই করেছে এবং অপেক্ষা করছে, এটা যত দেরি হবে ততই শঙ্কা আসবে। আর যেহেতু এখানে পরাজিত ফ্যাসিবাদ এখন পর্যন্ত কিন্তু তার সমূলে নির্মূল হয় নাই তো বলা যায় না, অর্থাৎ তেমন কিছুই হয় না, মাথাটা গেছে কিন্তু তার সমগ্র শরীর কিন্তু বিভিন্ন জায়গায় অঙ্গ প্রত্যঙ্গটা অবস্থান করছে। তারা তো কোনোভাবেই চাবে না যে আবার গণতন্ত্রটা ফিরে আসুক, তারা তো আবার ফ্যাসিবাদ আবার ফিরে আসার চেষ্টা করবে। এই জন্য এরা যত দেরি করবে তত কিন্তু তারা শক্তিশালী হবে। যেহেতু টাকার কালো ব্যাংক লোপাট করেছে, তারা শেয়ার মার্কেট লোপাট করেছে, মানুষের সম্পদ লুট করেছে, সেগুলো তো তাদের কাছে আছে, সেগুলো কিন্তু এখন পর্যন্ত সরকার উদ্ধার করতে পারে নাই। কাজে কালো টাকার মালিক তারা, এবং সেটা দিয়ে তারা চেষ্টাও করছে, এখন হুমকি ধুমকি দিচ্ছে। আরেকটা সবচেয়ে বড় যেটা, যে তাদের রাজনৈতিক ভিত্তিটা হলো প্রতিবেশী দেশ, তাদের রাজনৈতিক ভিত্তিটা জনগণ না। তাই কাজে তারাও কিন্তু অপেক্ষা করছে যে আরেকটা সংকট এই দেশে সৃষ্টি করে আবার গণতন্ত্রটাকে ব্যাহত করা যায় কিনা। তাহলে যেটা তারা 15-17 বছর ধরে এই বাংলাদেশের জনগণকে তারা ব্যবহার করেছে, এই দেশের মার্কেটটা তারা ব্যবহার করেছে, সব কিছুই তারা লুটে পুটে খেয়েছে, আবার সেই অবস্থায় তারা ফিরে যেতে চাবে, এটাই স্বাভাবিক। এই জন্যে আমরা সরকারকে বলবো, বারবার আমরা বলছি, কারণ এই সরকার আমাদেরই সরকার, আমরা চাই না যে এই সরকার ব্যর্থ হোক, আমরা সবসময় বলে আসছি। তো সেটা সরকারও সতর্ক হতে হবে যে কতটুকু সময় তারা নিলে কতটুকু সেটা কাজে আসবে। সময় নিলাম, কিন্তু সময় নিয়ে যদি কাজ না হলো, সে স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানও বলছিল 3 বছর সময় দেন, কিন্তু 3 বছরের মধ্যে তো গণতন্ত্র খাইছে, ভোটও খাইছে, মানুষের দুর্ভিক্ষ দিয়ে গেছে। তো কাজে এই সরকার আবার সেদিকে যাক, সেটা তো আমরা চাই না। এই জন্যই জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত অনেক কাজ আছে যেগুলো আসলে সরকারের পক্ষে করাও সম্ভব না। যে সেই কারণে যত দ্রুত সেটা আসবে ততই মঙ্গল। জি, মঞ্জু ভাই, আপনারা নির্বাচনী ব্যবস্থা নিয়ে নানান সময় নানান কথাবার্তা বলেছেন, সংবাদ সম্মেলন আপনাদের দল থেকে পরামর্শ দিয়েছেন, কি মনে করছেন? সালামে বলছিল যে নির্বাচনের যাত্রা, যে ট্রেন চালু হয়েছে, যাত্রা যত কম হবে ততই মঙ্গল দেশের জন্য। আপনার
কি ধন্যবাদ আপনাকে, দর্শকদেরকে ধন্যবাদ। আমার সালাম ভাই, জায়েদ ভাই আসছেন, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, ট্রেনের যাত্রা তো শুরু হয় নাই, মাত্র ড্রাইভার নিয়োগ দেওয়া হয়েছে, ইঞ্জিন চালক একজন ঠিক করা হয়েছে, সাথে দু একজন গার্ড বা আমরা টিকিট চেকার বলতে পারি, তাদেরকে নেওয়া হয়েছে। তো এখন এই নিয়োগটার একটা মূল্যায়ন হতে পারে যে কেমন হলো, যেহেতু এটা সকলের মতামত নিয়ে করা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যারা এই দায়িত্ব পেয়েছেন বেশিরভাগই অভিজ্ঞ এবং প্রধান নির্বাচন কমিশনার তো বেশ আত্মবিশ্বাসের সাথেই বলেছেন যে উনি কখনো ফেল করেন নাই, সুতরাং ওনার আত্মবিশ্বাস আছে। তো ড্রাইভার পছন্দ হয়েছে। এখন ট্রেনের অনেক কাজ বাকি, কারণ এখানে বলা হচ্ছে ভোটার লিস্ট করা হবে, ট্রেনে কারা যাত্রী হবে, হ্যাঁ, কাদেরকে আপনি টিকিট দিবেন, বিক্রি করবেন, আরও কারা নতুন যাত্রী আসবেন কিনা, পুরানো ডিফল্টার যাত্রীরা ট্রেনে উঠতে পারবে কিনা, বিনা টিকিটের যারা ট্রেন বিক্রি করে দিয়েছে, ট্রেনেরই লোপাট করে ফেলেছে, সে সমস্ত যাত্রী ট্রেন উঠতে পারবে কিনা, এই ধরনের কিছু প্রাসঙ্গিক আলোচনার বিষয় আছে। তো এটা একটা ভালো দিক যে একটা ইসি গঠনটা আরও আগে হতে পারতো, যেটা হয়েছে। এখানে অবশ্যই যে একজন ইঞ্জিনিয়ার আছেন, মানে এই যে ট্রেন আপনি যেটা নাম দিয়েছেন ভোট ইঞ্জিন, তো ভোট ইঞ্জিনের একজন ইঞ্জিনিয়ার আমাদের আজকের আলোচনায় উপস্থিত আছেন। এখন যে জায়গাটা সেটা হচ্ছে বাস্তবিক অর্থে ভোট বাস্তবায়ন করে কারা, আমাদের ফিল্ড লেভেলে গভর্নমেন্ট অফিসার, পুলিশ, এরা খুব গুরুত্বপূর্ণ। এমনি আমি মনে করি বাংলাদেশে যেহেতু 15 বছর ধরে ভোট নাই, মানুষের কিন্তু একটা প্রস্তুতি রয়ে গেছে। সে মানে তার এই ভোটের জন্য 1 সপ্তাহ 10 দিনের মধ্যেই সে মানসিকভাবে সে ভোট দিতে পারবে, কারণ সারা দেশের মানে নেতা কর্মীরা সবার চোখের সামনে আছে, নতুন করে পরিচিত করানোর কেউ নাই, হয়তো নতুন করে ছাত্ররা যারা আসছে তাদের একটা পরিচিত হওয়ার ব্যাপার আছে। এখন যে কথাটা সালাম ভাই বলেছেন যে এই নির্বাচনটা আমি মনে করি যেহেতু অনেক আলোচিত নির্বাচন, একটা জিনিস দেখেন, আমরা সবসময় বলি যে লেভেল প্লেইং ফিল্ড। আমাদের দেশের নির্বাচনে আমরা 12টার মতো নির্বাচন হয়েছে, 11টা বা 12টা হবে না জাহেদ ভাই? ইলেকশন কয়টা হয়েছে আমাদের? 12টা ইলেকশন হয়েছে। এই 12টা ইলেকশনের মধ্যে কম্পারেটিভলি 4টা ইলেকশনকে আমরা বলি যে অপেক্ষাকৃত ভালো, আর বাকিগুলো কোনো ইলেকশন হয় নাই, সেটা ছিল প্রশাসনের নির্বাচন। এই 4টা ইলেকশনই হয়েছে কিছুটা মানে তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে। তো এই নির্বাচনগুলোর মধ্যেও কিন্তু অনেক বিতর্ক আছে। দেখা যাচ্ছে যেখানে যেখানে যার দাপট আছে সেখানেই সে কিন্তু প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। তো একদম অবাধ নির্বাচন করা, যেটা আমরা জায়েদ ভাইদের সাথে আমাদের হয়তো আনুষ্ঠানিক আলোচনা হবে বা আমরা কিছু প্রস্তাব দিব, এই নির্বাচন ব্যবস্থাপনাটাকে একদম ফিল্ড লেভেলে যেই কারাপশনগুলো হয়, ফিল্ড লেভেলে রিগিং যেটা হয়, কেন্দ্রে যেটা হয়, যেমন আমি কিন্তু একটা আলোচনায় বলেছি যে একটা প্রার্থী প্রথমেই সে রিগিংয়ের তার ফার্স্ট স্টেপ হচ্ছে যে সে ওসি, টিএনও, আপনার ডিসি, এগুলো তার মনের মতো করে সে নিয়োগ দেওয়ার জন্য তদবির করে, নির্বাচন কমিশন বা সচিবালয়ে তদবির করে যে ওসিটা যদি তার পক্ষে থাকে, একটা পুলিশ অফিসার বা যে কেন্দ্রে পুলিশের দায়িত্বে থাকে সে চাইলে কিন্তু যে কারোর পক্ষে ইলেকশনটাকে ঠেলে নিতে পারে। তো এই জায়গাগুলোতে আমাদের আরও গভীরভাবে দেখে এবারের নির্বাচনটাকে আমাদের বাংলাদেশের 13তম নির্বাচন হিসেবে, যদিও অনেকগুলো নির্বাচন ফেক ইলেকশন, এগুলোকে ইলেকশন হিসেবে ধরা যায় না, ঐতিহাসিকভাবে একটা ভালো শ্রেষ্ঠ ইলেকশন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। জি, আমি আবার ফিরবো আপনার কাছে, একটু শেষে আসলাম কারণ দুজন রাজনৈতিক ব্যক্তির কথা আমরা আপনাকেও শোনালাম, যেহেতু আপনি বর্তমান না সেটা আছে, কিন্তু এখন যে নির্বাচন ব্যবস্থা কমিশন চলছে, সংস্কার কমিশন, আপনি সেই কমিশনের সদস্য, কি মনে করছেন? তাদের কথা শুনলেন, তারা দুজনে একটি জায়গায় একমত যে নির্বাচনী যাত্রা যেটি শুরু হয়েছে এটি দীর্ঘ করা যাবে না। সালাম ভাই বলছিলেন যে তাহলে ঢাকা শহরের মধ্যে একটা জট লেগে যেতে পারে সেই সরকার ব্যবস্থাতেও। আপনারা এটি নিয়ে কাজ করছেন রাষ্ট্রীয়ভাবে, আপনারা কোন গতিতে এগোতে যাচ্ছেন? আচ্ছা, আমাদের উপর এক্সপেকটেশনটা একটু কমিয়ে রাখা ভালো। মানে আমাদের যতটুকু দায়িত্ব সেটার সাথে আসলে নির্বাচনের সাথে খুব বড় সম্পর্ক আছে তা না। কেন বলছি? আমরা একটা সংস্কার প্রস্তাব করব, আমাদের 31 ডিসেম্বর ডেডলাইন আছে। এটা সম্প্রতি ডেইলি স্টারের সাথে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছেন কোনো কমিশন একটু দেরিতে শুরু করেছে, তো আরেকটু সময় হয়তো লাগতে পারে। যে প্রস্তাবনাটা হবে এটা চাইলে পুরোটাই আমরা বলছি এখনই এটা আসলে ইমপ্লিমেন্ট করা সম্ভব, এটা হলো এক।
কিন্তু এটা ইমপ্লিমেন্টেড হবে কিনা, কতটুকু হবে, এগুলো আসলে পরবর্তীতে, এটা যখন 6টা কমিশন উনি স্পেসিফিকলি বলেছেন, আরও পরে যে 5টা হয়েছে ওগুলো না, প্রথম 6টা যেগুলোর সাথে নির্বাচনের সম্পর্ক আছে, পুলিশ আছে, বিচার বিভাগ আছে, প্রশাসন আছে, দুদক আছে, এগুলো যোগ করে আমাদেরটা তো আছেই। তো ফলে এই প্রস্তাবের পর আসলে পরবর্তী স্টেপে আমরা বুঝবো দেরি হবে কিনা, কতটুকু হবে। ডক্টর ইউনূস তার 100 দিনের যে ভাষণ, সেখানে একটা কথা বলেছেন, ট্রেন যাত্রা শুরু করেছে, রেল লাইন পেতে দেয়া। এখন রেল লাইন পাতার কাজগুলো আসলে বসানো পাতা, এটা কতটুকু হবে, কত দ্রুত হবে, এগুলো আসলে আমাদের কাছ থেকে এই ব্যাপারটা চলে যাওয়ার পর হবে। ধরুন আমরা প্রস্তাব করলাম এতগুলো, এবং উনি ক্যাটাগরিক্যালি বলছেন, উনি বসে জানতে চাইবেন, বুঝতে চাইবেন যে কতগুলো জনকে একত্র করে আমরা কতগুলো এখন করব, কতগুলো পারমিট করেন। ইভেন এটা অতি দ্রুত হয়ে যেতে পারে। উনি তার লেটেস্ট 2টা সাক্ষাৎকারে কিছুটা মনে হলো একটু ওনার একটু হতাশাও আছে। উনি বলছেন যদি ঘোষণা করে দলগুলো যে কোনো সংস্কার দরকার নেই, তাহলে সংস্কার ছাড়াই উনি নির্বাচন দিয়ে দেবে। সো খুব দ্রুত রেল লাইন পেতে দেওয়াও হতে পারে। আসলে এর পরবর্তীতে এই ব্যাপারগুলো ঘটবে। এটা আমরা আমাদের কথা বলতে পারি, আমরা আমাদের সুপারিশ ডিসেম্বরের মধ্যে এটা দিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা সব কিছু নিয়ে। তারপর আসলে ব্যাপারটা তো রাজনৈতিক দল, আদার স্টেক হোল্ডার্স এবং সরকারের কোর্টে থাকবে। জি, আসলে আমি একটু জাহেদ ভাইয়ের কথা সূত্র ধরে বলতে চাই। জাহেদ ভাই একটা রেফারেন্স দিয়েছে প্রধান উপদেষ্টার, সেটি আপনিও শুনেছেন। সে 2টি পত্রিকায় ভিডিও সাক্ষাৎকার দিয়েছে, সেখানে বলেছেন যে যদি রাজনৈতিক দলগুলো বেশি তাড়াহুড়ো করে দ্রুত চায়, তাহলে সংস্কার বেশি করে না করে দ্রুত নির্বাচন দিয়ে তারা দায়িত্ব বুঝিয়ে দেবে রাজনৈতিক দলকে। এখানে কি রাজনৈতিক দলগুলোর সামগ্রিক বর্তমান যে আচরণ বা তাড়াহুড়োর একটি ব্যাপার, এখানে কি তিনি একটু নাখুশ কিনা? আপনার কাছে কি মনে হয়েছে? মানে সংস্কার থেকে তারা তাড়াহুড়ো কেন করছে? আমি সূত্র জানবো। তবে দর্শক, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পরেই, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পরে, কথা বলছিলাম ভোট ইঞ্জিন নিয়ে। সালাম ভাই, আপনার কাছে প্রশ্ন ছিল বিরতিতে যাবার আগে, প্রধান উপদেষ্টা যেভাবে বলছেন যে বেশি তাড়াহুড়ো করলে রাজনৈতিক দলগুলো সংস্কার ছাড়াই ভোট দিয়ে দেবেন, এর মধ্যে তার কোনো বিরক্ত রাজনৈতিক দলগুলির প্রতি দেখেন কিনা? শোনেন, ক্ষমতার চেয়ারটা খুব মজার, আবার এটা খুব পীড়াও দেয়, কিন্তু কষ্টও দেয়। কারণ স্বাভাবিক, দেশের মানুষ তো চায়, ওনার কাছে চাবেই। ওই চেয়ারটা বসলেই তো মানুষ চাবে যে ভোট দেন, আমার চালের দাম কমান, আমার ডালের দাম কমান, আমার বিদ্যুতের দাম কমান, মানুষ তো বলবেই। তো সে জায়গায় উনি তো ওই শেখ হাসিনার মতো অধৈর্য হলে হবে না, যে শেখ হাসিনা যেরকম বলতো বেশি বাড়াবাড়ি করলে বিদ্যুৎ বন্ধ করে দিব, অ্যাজ ইফ যে তার বাবার টাকা দিয়ে সে বিদ্যুৎ করছে। তাই কাজে ওনাকে ধৈর্য ধরতে হবে। এবং এমন একটা সময় তিনি দায়িত্ব নিছেন যে ওনার সব কিছুতে বডি ল্যাঙ্গুয়েজে যেমন হাসিনা শেষ করে দিছে, ওনার বডি ল্যাঙ্গুয়েজে প্রমাণ করতে হবে যে না, আমি পারবো, আমাদেরকে পারতে হবে। এটা আমরা চাই, কারণ আমরা ওনাকে বসিয়েছি কিন্তু সেই আশা নিয়েই। তাই এই কারণেই বারবার যেটা আমরা বলতেছি যে ওনার উচিত এভরি উইক রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বসা, ওনাদের সাথে আলোচনা করা, ওনাদের সাথে বিভিন্ন মতগুলো নিয়ে আলোচনা অংশগ্রহণ করে একটা সামনের দিকে যাওয়া। এটা থেকে সরে যাওয়ার এখন আর কোনো স্কোপ নাই। উনি যে ট্রেনে উঠছে, এটা থেকে সরে যাওয়ার কিন্তু আর কোনো সুযোগ নাই। ওই লাস্ট স্টেশনে ওনাকে নামতে হবে, আর তা নাহলে অ্যাক্সিডেন্ট হইলে কিন্তু ওনারও শেষ, জাতিরও শেষ। এটা মনে রাখতে হবে। আর একটা যেটা বলছেন আপনি যে রাজনৈতিক দলগুলো কি খুব অস্থির, নো, রাজনৈতিক দলগুলো তো অনেক অনেক স্বস্তির। আপনি দেখেন যে এই ঘটনার পরে রাজনৈতিক দলগুলো একেবারে ওপেন ওনাকে মানে সমর্থন দিয়েছে। আর রাজনৈতিক দলগুলো তো বলে নাই যে আমাদের মন মতো উপদেষ্টা নেই। রাজনৈতিক দলগুলো তো বলে নাই যে আমরা 15-16 বছর ধরে কষ্ট করছি, আমরাও ক্ষমতার শেয়ার চাই। রাজনৈতিক দলগুলো তো সেটা বলে নাই। এবং এমনকি দেশটা যাতে সুস্থ থাকে, শান্তিতে থাকে, সেটা যেন সকল রাজনৈতিক দল ইনক্লুডিং বিএনপি, আপনারা দেখছেন যে আমাদের নেতা তারেক রহমান কীভাবে নির্দেশ দিচ্ছেন, নিজের দলের কাউকে কোরবানি করতেও কিন্তু ছাড়ছেন না। তো রাজনৈতিক দলের সহনশীলতার পরিচয় আর কত নেবেন আপনি? আমরা তো 16 বছর ধরে আসতেছি। তো কাজে সবচেয়ে বড় কথা হলো যে আমরা ভয় পাই, 2006-এর অভিজ্ঞতা দিয়ে আমরা ভয় পাই। এইভাবে এই আওয়ামী লীগ এবং অন্য কিছু রাজনৈতিক দল সেই সময় কিন্তু এই তত্ত্বাবধায়ক প্রথাটাকে শেষ করার জন্য কিভাবে তারা মাঠে নামছিল, এবং মাঠে নেমে সেটাকে শেষ করে দিয়ে
আর্মি ব্যাক গভর্নমেন্ট নিয়ে আসছিল, ওই কারণে কিন্তু আমরা ভয় পাই। আমরা ভয় পেয়েই কিন্তু এই সরকারকে বলি যে আপনি ওইদিকে হাইটেন না, আপনি ব্যর্থ হয়েন না, আপনি সফল হন। সফল হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে আপনি সেটা বলেন, আমরা সহযোগিতা করতে রাজি আছি। কিন্তু যখন দেখি যে উপদেষ্টা পরিষদ উনি গঠন করতে যে কাউকে তোয়াক্কাই করেন না, তখন তো স্বাভাবিক হয়ে সেটা নিয়ে প্রশ্ন আসে। ওনার সাথে যে ছাত্ররা তারা পর্যন্ত সেটা প্রতিবাদ করে, কেন? তাহলে এটা কোত্থেকে আসে? তখন তো সেই প্রশ্নটা আসবেই। কারণ আপনি অল্প সময়ে অনেক কিছু আপনাকে দিতে হবে, তো সেই জায়গায় আপনার মেধাবী লোকগুলোকে আপনাকে নেওয়া দরকার, বিচক্ষণ লোকগুলোকে নেওয়া দরকার, যে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কাজ করতে পারবে, এই ধরনের লোকগুলোকে নেওয়া দরকার। আপনার মেশিন তো ফুল স্পিডে চলতে হবে না। সেখানে মঞ্জু ভাই, এই সালাম ভাইয়ের সূত্র ধরে বলতে চাই, এই যে ভোটের ইঞ্জিন যেটি চালু হলো, এখানে যেটি বলছিলেন যে উপদেষ্টা পরিষদ, মানে তাদের যে স্পিড, তাদের যে গতি, ডক্টর ইউনূসের গতি, মানে সমান তাল মনে হয় কিনা? আপনি তো তাদের সঙ্গে নানান কাজে ওঠা বসা করেন। প্রথম কথা হচ্ছে আপনার যে সালামাকে যে কোশ্চেনটা আপনি করেছেন যে ডক্টর ইউনূস কিছুটা বিরক্ত কিনা, আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ উনি কিছুটা বিরক্ত। কিন্তু বিরক্তটা কি শুধু বিএনপির উপরে বা রাজনৈতিক দলের উপরে? যেমন উনি তো বলছেন যে প্রতিদিন ঢাকা শহর দাবির শহরে পরিণত হয়েছে। ওনাকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম যে আপনি অন্তত 2 থেকে 3টা মাস একটা ইমার্জেন্সি পিরিয়ডে যেরকম থাকে এরকম একটা ব্যবস্থা করা যায় কিনা কোনো নির্বাহী আদেশে। কারণ আপনি এখন প্রতিদিনই এই দাবি সেই দাবি, অটোরিকশা, আপনার বয়স সীমা, তারপরে তবলিগের আন্দোলন, নানা আন্দোলনের আছে। দেখেন বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দল কিন্তু খুব বেশি রাজনৈতিক সমাবেশ করছে না ঢাকা শহরে, খুব কম। বিএনপি একটা করেছিল, তারা সব মেনেও নিচ্ছে, তারা মেনে নিচ্ছে। তাহলে এখন প্রতিদিন ঢাকা শহরে জ্যাম হচ্ছে কিন্তু এই নানা আন্দোলন, এবং ভয়ানক ব্যাপার হচ্ছে কলেজে কলেজে মারামারি হচ্ছে। এখন কালকে জাহিদ ভাই আমাদের এক আলোচনায় খুব মজা করে বলছিলেন উনি যে ডক্টর ইউনূস তো প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে দেশ শাসন করতে চাচ্ছেন। দেশ শাসনের নিয়ম হচ্ছে ভালোবাসা এবং ভয়, দুটো সংমিশ্রণ লাগবে। উনি ম্যাকিয়াভেলিকে উদ্ধৃত করে কথাটা বলেছিলেন। তো এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আপনি একদিকে যেই উদারভাবে চালাচ্ছেন, চালাতে গিয়ে আপনার যে সাইড এফেক্টগুলো হচ্ছে সেখানে আবার বিরক্ত হতে পারবেন না, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে 1/11-এর সময় আমরা দেখেছি যে একটা সংস্কারের প্রচেষ্টা কিন্তু ছিল তাদের, কিন্তু একটা পর্যায়ে এসে তারা নার্ভাস হয়ে আবার তাড়াতাড়ি ইলেকশনে চলে গেলেন। 2 বছরের মাথায় তারা ইলেকশন দিলেন। তো অলরেডি প্রফেসর ইউনূস কিন্তু সেটা উচ্চারণ করে ফেলেছেন। আমরা কিন্তু এই আশঙ্কাটা করছিলাম যে উনি একটা সময় গিয়ে বিরক্ত হয়ে যেতে পারেন। কারণ আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, দেখেন 100টা দিন গেল, আমরা কীরকম একটা ব্ল্যাক চ্যাপ্টারের মধ্যে ছিলাম। এবং আপনি যদি এই 100 দিনকে আওয়ামী লীগের যে কোনো 100 দিনের সাথে তুলনা করেন, তার চাইতে তো আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি অনেক ভালো। আমাদের প্রত্যাশার চাপটা অনেক বেশি, প্রত্যাশাটা অনেক বেশি। সেই প্রত্যাশাটা কতটুকু যৌক্তিক সেটাও তো একটা ব্যাপার দেখতে হবে। যেটা সালাম ভাই বলেছেন, সরকারের কাছে প্রত্যাশা থাকবেই। কারণ আপনি তো বলছেন তাকে সামাল দিতে হবে। আপনি যদি বলতেন যে আমার কাছে 6 মাস কিছু চাইেন না, আপনি যদি বলতেন 3 মাস, আপনি বলছেন নতুন বিপ্লব, আপনি বলছেন, এটাই তো সমস্যা। আপনি একদিকে বিপ্লবের কথা বলছেন, আবার আরেকদিকে নিয়মের কথা বলছেন। এই জায়গাগুলোতে আমরা যেটা বারবার মনে করছি যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে সব পক্ষকে আসতে হবে, সবাইকে অনুভব করতে হবে। বিএনপি, আমি মনে করি যে বিএনপি যদি আজকে রাষ্ট্র ক্ষমতায়ও যায়, তার যে ফ্যাসিলিটি, তার যে অথরিটি, বিএনপির একটা অথরিটি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন ওনাদেরকে প্রতিদিন অনেক বিচার আচার, অনেক সামাজিক দায়িত্ব পালন করতে হচ্ছে, আমাদেরকে করতে হচ্ছে। আমরা নতুন রাজনৈতিক দল, তারপর আমাদের করতে হচ্ছে। সেই জন্য বলছি যে এখানে রাষ্ট্র পরিচালনার জায়গাতে হতাশ হওয়ার, বিরক্ত হওয়ার কোনো কিছু না। আপনার কাছে দাবি দিবে, কথা বলবে, ডিবেট করবেন, আপনি অসুবিধা কি? আপনাকে বিএনপির দ্রুত নির্বাচন দিতে বলছে, আপনি বিএনপিকে কেন বলেন না যে যে আপনাদের কি কি সংস্কার চান আপনারা বলেন। উনি যে কথাটা বলেছেন, আপনি দেখেন উনি বলছেন বিএনপি চায় না বলে উনি আওয়ামী লীগকে ইলেকশনে এগ্রি করছেন। উনি বলছেন বিএনপি চায় না বলে রাষ্ট্রপতিকে উনি সরান নাই। তাহলে বিএনপি যা চায় তাকে তো উনি গুরুত্ব দিচ্ছেন। তাহলে বিএনপি তো একটা টাইম ফ্রেম চাচ্ছে, উনি ওটাকে গুরুত্ব দিচ্ছেন না কেন? নিশ্চয়ই গুরুত্ব দিবে। এই প্রসঙ্গগুলো আসবে তো কথা। আমরা ফিরছি। আপনারা তো নির্বাচন সংস্কার নিয়ে কাজ করছেন, ব্যবস্থা সংস্কার নিয়ে। সেক্ষেত্রে আপনাদের পরামর্শ কোন দিকে? কতদিন পরে নির্বাচন বা ভোট হতে পারে, আপনারা কিছু কি ভাবছেন? না, আমরা ভাবছি না, আমাদের ভাবার স্কোপ নাই। কারণ হচ্ছে দুটো, নির্বাচনের সাথে রিলেটেড সংস্কার যেমন আছে, আরও কিছু সংস্কারের প্রশ্ন আছে। মানে আমাদের এখানে একটা সংস্কারের আলাপ আসলে, মানে আমরা জনগণ সংস্কার চাই বলছি, আমি এভাবে বলতে চাই না। মানে জনগণ বলতে আমরা প্রত্যেককে নিজের কথাটা চালিয়ে দেই, বিশেষ করে পলিটিশিয়ানরা, শুধু নট অনলি দ্যাট, স্টুডেন্টরাও বলছেন। মানে সংস্কার
এভাবে যদি বলি, কনসাস এডুকেটেড মানুষ, শুধু এডুকেটেড না, কনসাস এডুকেটেড মানুষের মধ্যে সংস্কারের একটা আলাপ আছে। এখন কোনখানে কতটুকু সংস্কার করা হবে, যেমন ধরুন আমাদের বিচার বিভাগের সচিবালয় পৃথকীকরণ, এটা এই নির্বাচনের সাথে সরাসরি জড়িত না, কিন্তু এটা একটা অতি গুরুত্বপূর্ণ সংস্কার আমি মনে করি, যেটা হওয়া উচিত। এমনকি বিএনপির যে 31 দফা আছে তার মধ্যে কিন্তু মাজহার হোসেন মামলার রায়ের আলোকে এটা কিন্তু তখনই রায় ছিল, আজ পর্যন্ত এটা হয়নি, এবং নতুন প্রধান বিচারপতি এটা শিফট করার কথা বলছেন। সো কেউ কেউ মনে করেন যে সরকারের অধীনেই এরকম কিছু সংস্কারও বিভিন্ন জায়গায় আরো অন্যান্য সেক্টরে হওয়া দরকার। তো সেটা যদি হতে হয় তাহলে দেখা যাবে আপনার আসলে সময় লাগছে। সুতরাং সময়ের মানে নির্বাচনের সাথে রিলেটেড শুধু একটা নির্বাচনের সংস্কারটুকু দিয়ে কতদিন পরে নির্বাচন হবে এটা ডিসাইডেড হবে না। আমি জাস্ট দূর থেকে যদি দেখে বলি, ডক্টর ইউনূস ঠিক এই কথাটাই বলার চেষ্টা করছেন যে উনি মনে করছেন, ওনার একটু হতাশা আছে, উনি এটা মনে করেন যে সংস্কার হওয়া দরকার, যে আমরা একটা অপরচুনিটি পেয়েছি, সবাই মিলে একসাথে আমরা এটা করব, এবং উনি অনুরোধ করছেন, উনি এভাবে বলেছেন সাক্ষাৎকারগুলোতে। তো ওটা আসলে তখন ডিটারমাইন্ড হবে। আর যদি বলে যে না, অন্য কোনো সংস্কার না, বিশেষ করে বিএনপি যেভাবে বলছে যে নির্বাচনের সাথে রিলেটেড সংস্কারটুকু করে নির্বাচন করা হোক, সেটা তো আসলে খুব বেশি সময় করার কথা। আচ্ছা, এখানে ডক্টর ইউনূস মানে সে বিরক্ত হয়েছে বা হালকা, তারেক রহমান কিন্তু খুব স্পষ্ট করে বারবার বলছে তারা সময় দিবেন, তারা ছাত্র জনতার সঙ্গে আছেন, তিনি কিন্তু স্টেটমেন্টে খুব ক্লিয়ারলি বলছেন কথাগুলো। তাহলে তাড়াহুড়ো করার কোনো, আমার কাছে মনে হয় কি এখন আর তাড়াহুড়ো করার প্রশ্ন নাই, কারণ যতটুকু তাড়াহুড়া না, তার চেয়ে তাড়াহুড়ার কথা উনি মানে প্রধান উপদেষ্টা উনি যে কথা বলেছেন বিএনপি এটা ডিসএগ্রি করে না, আচ্ছা, না এখন আরেকটা কথা হচ্ছে, এখন উনি যেটা শেষ পর্যন্ত বলেছেন, শেষ পর্যন্ত যেটা বলছেন এতে আর কোনো প্রবলেমেরই কিছু থাকলো না, জাস্ট জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করা। Right. এরপর যদি মনে করেন যে না আমরা কিছু না, আমরা এখনই নির্বাচন চাই, প্রধান উপদেষ্টার কিন্তু কথা মানে কথা উনি এটা এটা তো বলেছেন। প্রস্তুত ওনার রয়েছে। মতো মানুষ, ওনার প্রোফাইলের একজন মানুষ না বুঝে উনি বলেন নাই, ওনার সিদ্ধান্ত এটা নেওয়া হয়েছে, সুতরাং এখন তার কোনো প্রবলেম নেই। জি, ফলে এবার আমার মনে হয় খোলা মনে বসা যাবে, বিএনপি সহ সবাই, তারা বসে ঠিক করবে, ঠিক আছে আমরা কতটুকু দেব কতটুকু করব না, আর না দিলে তো উনি বলেই দিয়েছেন। সালাম ভাই, আপনারা এবং নিশ্চয়ই আমার খুব ইন্টারেস্টিংলি বলটা ইনফ্যাক্ট উনি এখন অন্য কোর্টে দিয়ে দিয়েছেন। দিয়ে দিয়েছে। সালাম ভাই, মনে আছে যে সরকার প্রতিনিধিত্ব হয়েছে সেই সরকারের সড়ক পরিবহন সেতু মন্ত্রী তিনি বারবার একটি কথা বলতেন যে বিএনপি ট্রেন মিস করে ফেলেছে, ট্রেন মিস করে ফেলেছে, নিশ্চয়ই মনে আছে। কি মনে হয় এই নতুন যে ভোট ইঞ্জিন চালু হলো, এই ট্রেনে কি সেই সরকারের যারা প্রতিনিধি বা সেই দল আওয়ামী লীগ তারা সুযোগ পাবে বা পাওয়া উচিত? আপনার উত্তর জানতে চাই দর্শক, তারা কিন্তু ছোট্ট একটি বিরতি ফিরছে, একটু পরেই সঙ্গেই থাকুন। আবারও ফিরে এলাম বিরতির পর, কথা বলছিলাম নির্বাচনী যাত্রা নিয়ে। সালাম ভাই, আপনার কাছে প্রশ্ন ছিল যে ইঞ্জিন চালু হয়েছে নির্বাচনের, সেই যে নির্বাচনী ট্রেন, সেখানে আওয়ামী লীগ সুযোগ পাচ্ছে কিনা? আওয়ামী লীগ তো নিজেই নির্বাচনে বিশ্বাস করে না। যে কথাটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন টকশোতে আমি নিজেই বলছি যে আওয়ামী লীগ যে পথে হাঁটতেছে এই পথটা তার জন্য খুবই কঠিন, এই পথে হাইটেন না। আমরা বক্তৃতাও বলছি শেখ হাসিনা এই পথে হাইটেন না। গণতন্ত্রটা শুধু বিএনপির জন্য না, আওয়ামী লীগের জন্য দরকার। তা আওয়ামী লীগ তো শুনে নাই। আওয়ামী লীগ সবার জন্য ভোট বন্ধ করে দিছিল, এখন জনগণ আওয়ামী লীগের ভোট বন্ধ করে দিছে। এটা তো আমাদের কিছু করার নাই। এখন তো আওয়ামী লীগ একটা গণঅধিকৃত দল, আজকে তার বিচার হইতে হবে আগেই, তার বিচারের পরে তারপরে জনগণ ডিসাইড করবে যে তার কি হবে। আমরা তো এই পথে হাঁটতে মানা করছি। আজকে গণতন্ত্রটা না শুধু, আজকে দেশের এই যে সংকট, এই সংকটের একটার জন্য দায়িত্ব শেখ হাসিনা। সে তো এই পথে দেশটাকে নিয়ে গেল। আজকে সে তো নিজের চিন্তা ছাড়া অন্য চিন্তা করে না, নিজের পরিবার ছাড়া অন্য তার দলেরও চিন্তা করে নেই সে, তাই না? তো এই অবস্থাটা তো দেশটা সে নিয়ে গেল কেন? যেহেতু নিয়ে গেছে, এই পাপটা সে করছে, এই পাপের বোঝা তো তাকে বইতে হবে। এটা অন্যরা বইবে কেন? এই পাপের বোঝা সে বইতে হবে, আগে তো তার বিচার হবে। আজকে যে সমস্ত হত্যা করছে, এই যে এখনও দেখেন আজকেও পত্রিকা আসছে যে 2টা ছাত্র কি অবস্থা, তাকে এখন বিদেশে পাঠাইতে হতেছে। তো এই যে সে তো এগুলো একটা দুইটা না, সারা দেশ যারাই বিরোধিতা করছে, এটা তো থ্যাঙ্কস যে আমরা তো সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। যদি সেনাবাহিনী ওই সময় সঠিক ভূমিকাটা পালন না করতো তাহলে তো সে আরও ম্যাসাকার করতো, সেই জায়গা থেকে তো দেশটাকে বাঁচাইছে। তো এইরকম একটা মানে বলা চলে যে জল্লাদের ভূমিকায় যে অবতীর্ণ হয়েছিল,
তাকে তো আপনার আইনের আশ্রয় রাখতে হবে, জেলে রাখতে হবে। তার বাইরে যদি আপনি দেন, তাহলে আমরা তো ওই সময় বলছি যে পাগলের হাতে যদি লাঠি দেন তো কোথায় বাড়ি মারবে। তো বহু আগে হাইকোর্ট তাকে তো পাগলই বলছিল, আজকে হট হেডেড বলছিল, তাই না? তো তার হাতে যখন লাঠি দিছিল সেটাকে তো আবার কেউ পাগলের হাতে আমরা লাঠি দিব? কাজে এটা তো বুঝতে হবে, জনগণ সেটা চায় না, এটা পরিষ্কার কথা। এই জন্য আমরা যেটা বলি যে এখানে আরও যে কথাগুলো আসছে, দেখেন নির্বাচনের ব্যাপারে যে প্রশ্নটা আসছে, আমাদের কিন্তু এই সংস্কারের কথাটা কিন্তু বিএনপি বহু আগে থেকেই বলছে, আমরা কয়েক বছর আগে থেকেই বলতেছি। এবং সংস্কারের জন্য মেইন যে কয়েকটা টপিকস, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়া, এটা ফিরে আনা, এটা কিন্তু বিএনপি বলতেছে। তা আমরা তো মনে করি যে আজকে নির্বাচন কমিশন, ওই সময় বলছি এখনও বলি, নির্বাচন কমিশন বলেন, পুলিশ বলেন, যে কোনো প্রশাসন বলেন, যদি গভর্নমেন্ট যে থাকবে সে যদি নিরপেক্ষ থাকে, কোনো দলীয় সরকার না থাকে, তাহলে ইচ্ছা করলেই 100% ইলেকশনটাকে ম্যানিপুলেট করা যায় না। এটা আর জনগণ যদি স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করে, সকল রাজনৈতিক দল যদি অংশগ্রহণ করে, তাহলে কিন্তু সেটা ওই যদি গভর্নমেন্ট যদি ফেয়ার থাকে তাহলে কেউ সেটা ম্যানিপুলেট করতে পারে না। তো অর্ধেক তো কাজ সেখানেই হয়ে যায়। আজকে ইউনূস সাহেবের তো আর প্রধানমন্ত্রী হতে চাবে না, কাজে এই সরকার অধীনে যদি একটা নির্বাচন হয়, কারণ এখানে কিছু কিছু যেগুলো সংশোধন হওয়া দরকার সেগুলো সংস্কার করে অবশ্যই তারা নির্বাচনে যেতে পারে। এই কথাগুলো তো আমরা বলে আসতেছি। তো এইখানে বিএনপির তারা না, দেশের তারা। আর আমরা ভয় পাই গণতন্ত্রটা আবার না মুখ থুবড়ে পড়ে। জি মঞ্জু ভাই, বিএনপি বলছে, যেটি প্রায় বলছে, মির্জা ফখরুল ইসলাম বলেছে যে সংস্কার যেগুলো বড় বড় সংস্কার, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরে সেগুলো করা দরকার। এখন যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাদের সেই নির্বাচিত সরকারের ক্ষমতা হস্তান্তর করা দরকার। এই পয়েন্টে ঠিক আছে কিনা? না, দেখেন, আমরা যে সালাম ভাই বললো যে বিএনপি তো সংস্কার চেয়েছে। সংস্কার, আমরা এই যে আন্দোলনটা হলো, এই যে সংগ্রামটা শুরু কিন্তু রাষ্ট্র সংস্কার নির্বাচন নিয়ে হয় না, ইভেন সরকার পদত্যাগের দাবিও ছিল না। দাবিটা শুরু হয়েছে কোটার একটা দাবি নিয়ে আন্দোলনটা শুরু হয়েছে। সেইটা আন্দোলন হতে হতে সেটা এক দফা দাবিতে এসেছে। এক দফা দাবিটা এসে কিন্তু সবার দাবিটা এক জায়গায় মার্জ হয়ে গেছে। এখন তাহলে এক জায়গায় যখন মার্জ হয়ে গেছে, তখন আমাদের দুটো জিনিস সামনে আসে, একটা হচ্ছে সংস্কার আর একটা হচ্ছে নির্বাচন। আপনি জানেন যে কি কাগজে লেখা আছে, কি লেখা নাই, কি বলা হয়েছে, কি বলা হয়নি, সেটা গুরুত্বপূর্ণ না। আমাদের দেশে একটা সাধারণ ধারণা প্রচলিত যে রাজনৈতিক দলগুলো সংস্কার করতে পারে না। সাধারণত কঠিন সিদ্ধান্তগুলো সবসময় ইন্টারিম গভর্নমেন্টকে নিতে হয়। আমাদের দেশে যত গুরুত্বপূর্ণ বা কঠিন সিদ্ধান্তগুলো নিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি কেয়ারটেকার সরকার নিতে পারে। তো সেজন্য একটা সাধারণ ম্যাচ, আপনি যদি এখন ভোট নেন সবার মধ্যে, দেখবেন একটা বিরাট সংখ্যক লোক বলবে যে না, আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে একটা দৃশ্যমান সংস্কার চাই। কারণ দলীয় রাজনীতি, দলীয় সরকারের অধীনে যেহেতু আমরা নির্বাচনই চাই না, কেন চাই না? দলীয় সরকার সবসময় কিছুটা বায়াস হয়, এটাই তো। এই জন্য কিন্তু বিএনপি আজকে সবার সাথে এই আলোচনা এসেছে যে সে ন্যাশনাল গভর্নমেন্ট করবে, সে সংস্কার করবে, শুধু ওই জিনিসগুলো বোঝানোর জন্য যে না, আমরা আর আগের মতো দলীয় সরকারের মতো দেশ চালাবো না, এটা বোঝানোর জন্য। সেজন্য আমি মনে করি একটা দৃশ্যমান গুরুত্বপূর্ণ সংস্কার এই সরকারকে করতে হবে। এবং যদি সেটা সে না করে, ধরেন কালকে যেটা ডক্টর ইউনূস ইঙ্গিত দিলেন যে কালকেই উনি ইলেকশন দিয়ে চলে যাবেন, 1/11 এটাই হয়েছিল। এবং এরপরে কি হয়েছে? ঘুরে ফিরে আমরা আবার আগের জায়গাতে চলে আসছি। 90-এর অভ্যুত্থানেও আমাদের একটা কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্টটা কিন্তু রাজনৈতিক দলগুলো রক্ষা করে নাই। এটাও একটা কারণ, যে বিটার এক্সপিরিয়েন্স, যে আমি আগেও দেখেছি যে যেমন ধরেন আজকে যে বিএনপি 31 দফার কথা বলছে, দেখবেন সাধারণ মানুষের আস্থা কম যে রাজনৈতিক দল যদি ক্ষমতায় যায় আসলে তারা করবে কিনা। করে নাই তো। শেখ হাসিনা 10 টাকার চাল খাওয়ায় বলে খাওয়ায় নাই। শেখ হাসিনা ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে মানুষকে প্রতারিত করেছে। শেখ হাসিনা বলছে যে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দেব, দেন নাই। শেখ হাসিনা বলছেন যে আমি আর দ্বিতীয়বার ইলেকশন করব না, মানেন নাই উনি। ইভেন 90-এর যে সংস্কার, সেটা বিএনপি আওয়ামী লীগ কেউই মানে নাই। এবং দেখেন 90-এ যে স্বৈরাচার, আমি কেন এই কথাটা বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রাসঙ্গিক। 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে আবার কিন্তু এই গণতান্ত্রিক আন্দোলনের লোকেরাই কিন্তু স্বৈরাচারের সাথে হাত মিলিয়েছে। সুতরাং এখন এই যে বিএনপি জামাতের নেতৃবৃন্দ যে ইশারা ইঙ্গিতে যে আওয়ামী লীগের রাজনীতির বিষয়টা বলছে, গণতান্ত্রিক জায়গা থেকে হয়তো ওনারা ঠিক আছেন, কৌশলগত জায়গা থেকে ঠিক আছেন, কিন্তু সাধারণ মানুষ কিন্তু এটা ভুল বার্তা নিচ্ছে। সাধারণ মানুষ আবার মিলাচ্ছে যে ওই যে 90-এর পরে যেটা হয়েছিল এখনও মনে হয় সেদিকেই যাচ্ছে। কারণ দেখেন, জামাতকে নিষিদ্ধ করেছিল এই আওয়ামী লীগ,
সেই জামাতে কিন্তু বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়ে এই আওয়ামী লীগের সাথে তারা আবার এক ধরনের আন্দোলনগত জোট তৈরি করেছিল। তো এই জায়গাগুলো আমাদের দেশে ঘুরে ফিরে এসেছে। সেজন্য আমরা স্ট্রংলি মনে করি, শেষ কথা নাই, না আমরা স্ট্রংলি মনে করি এই গভর্নমেন্টকে কিছু সংস্কার, গুরুত্বপূর্ণ সংস্কার অবশ্যই করতে হবে। যদি সেটা না করে তাহলে তারা কিন্তু অনেক বড় বিপদে পড়বে। সংস্কার ছাড়া তো সে পারবেও না, কারণ সে যে পথে এসেছে এটা অসাংবিধানিক পথ। জি। তাকে সংবিধান সংস্কার করে তার যে দায়টা আছে এটাকে সে বৈধতা দিতে হবে, এবং সেই বৈধতার মানে সম্মতিটা আগেই করে নিতে হবে সব রাজনৈতিক দল। এখানে ছাত্ররাও চাচ্ছে সময়, আপনারা নিশ্চয়ই দেখেন তাদের কথাবার্তা, স্টেটমেন্ট, ফেসবুক স্ট্যাটাস, আবার মানে এবং সংস্কার চাচ্ছে তারা। আপনি খুব স্পষ্টভাবে যদি আমি বলি, তারা চাচ্ছে পূর্ণাঙ্গ সংস্কারটা হোক। আপনাদের কি এ নিয়ে কোনো ভাবনা আছে এই কমিশনের, যে একটু সময় দেয়া বা এই নির্বাচনে কাদেরকে আসতে দেওয়া হবে বা হবে না, কোনো অপরাধের জায়গা, কোনো মানদণ্ড আছে কিনা আপনাদের জায়গায়? না, আমাদের জায়গা থেকে নেই। এবং নির্বাচনে বা সংস্কার প্রশ্নে আমাদের আসলে, আমি এখানে যা বলছি এগুলো প্রত্যেকটা আমার ব্যক্তিগত, হ্যাঁ, আমি আমার ব্যক্তিগত অপিনিয়নের কথাই বলছি এখন, কারণ আমার এই পরিচয়টা খুব অল্প দিনের এবং থাকবেও খুব অল্প দিন। মানে আমরা হাফওয়ে মার্ক, আপনি কিন্তু ওনাকে ওই কমিশনের সদস্যের পরিচয়, আমাদের আলাদা পরিচয়টা মানে ইয়ে করে ফেলছেন। সেটা না, আমি অন্তত অ্যানালিস্ট হিসাবে যদি কথা বলি, যেমন ধরেন মঞ্জু ভাই যে কথাটা বলছে, আমি সেটা নিয়ে ধরে কয়েকটা কথা একটু বলতে চাই। উনি খুবই রাইটলি বলেছেন যে 90 পরবর্তী বা পরবর্তীতে আমাদের যে এক ধরনের সোশ্যাল কন্ট্রাক্ট বা পলিটিক্যাল কন্ট্রাক্ট ছিল, এগুলো আসলে বাস্তবায়ন হয়নি। ফলে আমরা এখন ধারণা করছি যে এই ধরনের একটা সরকার এসেই করবে। আমি আবার পাল্টা প্রশ্ন যদি করি যে এটা করে কি সাস্টেইন করবে, আমি উদাহরণ দিই। 11 সরকার না ভোটের বিধান করেছিল। ধরুন না ভোটের বিধানটা যদি থাকতো, 14 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনটা হতো না। একজন যদি ক্যান্ডিডেট থাকে, ওখানে কিন্তু নাও একটা ক্যান্ডিডেট থাকে, ফলে অন্তত ভোটের দিন পর্যন্ত ওখানে ব্যালটে সিল মারা প্রয়োজন হতো। কিন্তু কি হলো, ওই নাটা আওয়ামী লীগ ক্ষমতায় এসেই সংসদে তুললো, বাতিল করলো। বিএনপি প্রতি ক্ষেত্রে প্রতিবাদ করছে, বিএনপি টু শব্দও করে নাই। ওটা সম্মতিতে, দুই দলের সম্মতিতে না ভোট বাতিল হয়ে গেল, তাই তো? সো ভালো খারাপ পরের আলোচনা, আপনি তাত্ত্বিকভাবে ধরে নেন এটা ভালো, পারলেন রাখতে? পারলেন না। তাহলে আমার কাছে একটা জিনিস মনে হয়, এজন্য ডক্টর ইউনূসের এই জায়গাটা খুবই প্র্যাগম্যাটিক, এবং আমি ধারণা করি 11 থেকে উনি এটা শিখেছেনও। আপনি যদি রাজনৈতিক দলগুলো এবং বৃহৎ রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে কোনো পরিবর্তন না করেন, যদি এটা না করে থাকেন, ওটা সাস্টেইন করবে না। আপনি অনেক কিছু করতে পারেন, অনেক কিছু লিখতে পারেন, অনেক দারুণ সব কথা বলতে পারেন, টিকবে না। এখন সমস্যা কি? কথার কথা, বিএনপি ভালো না বা ওই দল ভালো না, কিন্তু ভাই আমাদের দেশের পলিটিক্যাল পার্টি এগুলো, এরাই আমাদের ডেমোক্রেটিক যে স্ফিয়ার, সেখানে এরাই আছে। এদেরকেই বিবর্তনের মাধ্যমে পরিবর্তিত করে আনতে হবে। এবং আমি ফ্র্যাঙ্কলি বলি, সালাম ভাই সামনে আছে বলে বলছি না, আমরা তো পরিবর্তন দেখছি। মানে বিএনপির যে আগের স্ট্যান্স, এখনকার স্ট্যান্স, ইভেন জনাব তারেক রহমান 31 দফা সম্পর্কে একাধিকবার বলেছেন এটা ফিক্সড কিছু না, প্রয়োজনে এটারও সংযোজন বিয়োজন হতে পারে। তার মানে এই কথাটা বলছি, আস্থায় নিয়ে পরিবর্তন। এই সরকারের আসলে মূল কাজ যেটা হবে, প্রথম কথা হচ্ছে সরকার শুধু, উনি বলছেন আমরা ফ্যাসিলিটেটর, আমি ঠিক তা মনে করি না। সরকারেরও স্টেক আছে, সরকার বলবে আমি এই কাজগুলো করতে চাই, বিএনপি বলছে আমি এর বেশি করব না, মঞ্জু ভাইরা বলছেন আমরা এই চাই। এই করে একটা ডিবেট হতে 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 আমরা কোনো একটা জায়গায় আসবো যেটা সবাই অ্যাগ্রি করবেন। ছাত্রদের ক্ষেত্রে যেটা হয়েছে, ছাত্ররা যেহেতু তারা এই মুভমেন্টের সামনে ছিলেন, তাদের মধ্যে এখন আমার ব্যক্তিগত অপিনিয়ন, আবারও বলছি, তারা এমন এক্সটেন্সিভ ধরনের সংস্কারের কথা বলছেন, সেগুলো আসলে প্রকাশ্যেই যদি বলি, আমরা বিএনপি যেটা চায় তার সাথে খুব ক্লিয়ারলি সাংঘর্ষিক অবস্থায় আছে। সো এগুলোই সংকট তৈরি করছে। এবং আমার মনে হয় এখন আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, খুব বেশি স্বপ্ন দেখা। আর একটা কথা মনে রাখবেন, শেখ হাসিনা এই দেশটাকে দেশ রাখে নাই, এটা একটা মগের মুল্লুক হয়েছে। সেখান থেকে সেখান থেকে সংস্কার করে একটা চমৎকার লিবারাল ডেমোক্রেসি হতে আমাদের সময় লাগবে নিশ্চিতভাবেই। সব মিলে এখন কি করণীয় আমাদের এই পরিস্থিতি, একটু সেও তো জানাবো। দর্শকদের কাছে আবার ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকুন। বিরোধের পর কথা বলছিলাম ভোট ইঞ্জিন নিয়ে। সালাম ভাই, ভোট যাত্রা যাতে সহজ হয় এবং সচালিত হয়, সব মিলিয়ে কি করণীয়, এবং ছোট্ট করে জানতে চাইবো। করণীয় একটাই, ওই যে বলছি নির্বাচন যত মানে সংস্কারও দরকার, নির্বাচনও দরকার। তবে আমি যেটা আমাদের এবি পার্টির সেক্রেটারি জেনারেল যে কথাটা বলছে, যে 111-কে খুব সাদা চোখে দেখলে হবে না। 111টা আসছিল একটা বিরাজনীতি করানোর জন্য।
এবং বাংলাদেশের রাজনীতিটা যে দুই ধারায় বিভক্ত, একটা জাতীয়তাবাদী আর একটা আধিপত্যবাদী। জাতীয়তাবাদী রাজনীতিটাকে শেষ করার জন্য, খালেদা জিয়াকে শেষ করার জন্য, তারেক রহমানের মাজা ভেঙে ফেলা হয়েছিল, আমরা সবাই জানি, তাকে শেষ করার জন্য, অর্থাৎ আধিপত্যবাদী রাজনীতিটাই যাতে এখানে প্রভুত্ব করতে পারে, তাই বলে জাতীয়তাবাদী রাজনীতিটা যাতে শেষ করা যায় সেই উদ্দেশ্যে কিন্তু 111 আসছিল এবং বিরাজনীতি করানোর পক্ষে। তাই কাজে ওইটার সাথে এটার এই জন্য আমরা ভয় পাই যে আবার যদি এরা যদি ট্রেনে ওই যানজটে পড়ে যায়, ওই যানজটে পড়ে গেলে মাঝখানে অন্য কিছু ঢুকে যায় কিনা। এই কারণে আমরা বলছি যে এই সরকার যাতে যানজটে না পড়ে, এটা স্বাভাবিক ধারা যাতে তারা 10 সেকেন্ডে বলেন, গতকালকে যে বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়াকে আমরা দেখলাম যেখানে, এটি নতুন আশার সঞ্চার করে কিনা? অবশ্যই আশার সঞ্চার করে। এই আশার সঞ্চারের জন্যই তো এই সরকারকে আমরা আনছি, আশার সঞ্চারের জন্যই তো শেখ হাসিনাকে আমরা বিদায় করছি। ওই আশাই তো আমরা আশান্বিত হতে চাই, আমরা নিরাশ হতে চাই না। এই সরকার যাতে আমাদের নিরাশ না করে, এই জন্যই তো আমরা সরকারকে এগুলো বলতেছি যে আপনার একটা জায়গায় থাকেন, আপনি ওই মানে 250 স্টেডিয়াম বানাইতে যান না, আপনি এখন চিন্তা করে যে রোড ম্যাপ দেন যে নির্বাচনটা কিভাবে আপনি করতে পারবেন। জি, মঞ্জুর ভাই, আপনি কি তাই মনে করেন একমাত্র রোড ম্যাপ নির্বাচনের দিকে থাকা উচিত কিনা? একদম 1 মিনিটে জানতে চাইবো। সহজ বুঝি, বিএনপি চায় রোড ম্যাপ, একটা রোড ম্যাপ দেন না আপনি, 2 বছরের দেন, 4 বছরের দেন, যেটা বলছে যে 4 বছর দেন, আগে দেন না। জাহিদ ভাই যেটা বললো যে আমরা ডায়লগে আসি, আপনি কি চান, ওনারা বিএনপি কি চায়? বিএনপি তো সংস্কার চায়। এখন বিএনপি প্রস্তাব দিবে সংস্কার, না সরকার বলবে? ডক্টর ইউনূস তো বলে দিয়েছে যে আমার 6টা সংস্কার হলেই আমি ইলেকশনের ব্যাপারে যাব। সংস্কার যদি আপনারা করেন, সংস্কার করে ইলেকশনে যাব, আদার দেন যদি না চান তাহলে যাব। সেই জায়গাটা পর্যন্ত আমরা অপেক্ষা করি। আমার মনে হয় জানুয়ারির মধ্যেই এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এবং আমি খুব বেশি জটিলতা এখানে দেখতে পাচ্ছি না। তবে ওই মাঝখান দিয়ে যদি কিছু হয় সেটা তো আলাদা জিনিস। কি মনে হয়, মানে কেমন সময় লাগতে পারে 6টি যে সংস্কারের কথা বলা হচ্ছে? এটা আমি একদম ক্লিয়ারলি বলেছি যে এটা আগামী বছরের ডিসেম্বর থেকে পরের বছরের, অর্থাৎ ডিসেম্বর টু জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে এটা সম্ভব। 25-এর? কারণ আমি মনে করি জানুয়ারির মধ্যেই আমাদের সংস্কার প্রস্তাবগুলো চলে আসবে, সংস্কার প্রস্তাবগুলো নিয়ে বাস্তবায়নের একটা রোডম্যাপ থাকবে, আর ইলেকশন কমিশন তো কাজ শুরু করে দিয়েছে। ইলেকশন কমিশনের কাজটা চলতে থাকবে। জি, ডিসেম্বরের 31 তারিখের মধ্যে সংস্কার আপনারাও একটি প্রস্তাব আপনারা দিবেন লিখিতভাবে বা নিশ্চয়ই, মানে এটি কি টাইম বাড়ানোর প্রয়োজন মনে করছেন? সম্ভব কিনা? আমরা পারবো, কার্যকর? আমরা পারবো, কিন্তু আমরা যদি একটু দেরিতে শুরু করেছি আর কিছুদিন লাগতে পারে, 2-1টা কমিশন আর একটু দেরিতে শুরু করেছে, আমরা চেষ্টা করছি ডেডলাইন মিট করার জন্য, আমরা পারবো। সেক্ষেত্রে এই যে নির্বাচনের রোড ম্যাপটা আপনি কি মনে করছেন কত দিনের হতে পারে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে? বিশ্লেষক হিসেবে আমার মনে হয় যে শেষ পর্যন্ত খুব বেশি সংস্কার সরকার করতে পারবে না। মাঠের পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে, এবং শুধু আমাদের ইন্টারনাল পরিস্থিতি না, জিওপলিটিক্যাল পরিস্থিতিও কিন্তু পাল্টে গেছে। ট্রাম্প দায়িত্বে আসার পর এইখানকার এই জোনের পরিস্থিতি একেবারেই ভিন্ন হবে। সুতরাং আমার কাছে মনে হয় সরকার তার জায়গা থেকেও এই জিনিসগুলো ফিল করবে, এবং আমার ধারণা করি খুব দ্রুতই। কারণ আমরা দুটো, অন্তত আমি একজনকে কোট করতে চাই, আইন উপদেষ্টা, পরে উনি বলেছেন ওনার ব্যক্তিগত মতামত, কিন্তু উনি কিছুটা কনফিউশন দেখিয়েও বলেছিলেন 2025-এর শেষের দিকে নির্বাচন হবে। সাথে যোগ করবো আমাদের মিলিটারি চিফ 18 মাসের মধ্যে নির্বাচনের জন্য সাহায্য করবেন। সো আমরা ওই রকম একটা টাইম ফ্রেমের মধ্যে নির্বাচন হতে পারে বিশ্লেষক হিসেবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা 3 জন রাজনৈতিক বিশ্লেষকের কথা শুনছিলাম, তারা সবাই একটি বিষয়ে একমত যে বর্তমান দেশের যে পরিস্থিতি, রাজনৈতিক দল, দেশের সাধারণ মানুষ এবং দেশের যে নানান নিরাপত্তা সহ অস্থিরতা আছে, এগুলো সব কাটাতে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দরকার, এবং সেটি যত দ্রুত কাটিয়ে নির্বাচনের যে ইঞ্জিন চালু হয়েছে, ভোট ইঞ্জিন, এটি শেষ স্টেশনে পৌঁছাবে, ততই দেশের জন্য মঙ্গল। আমরা নিশ্চয়ই প্রত্যাশা করব খুব শীঘ্রই দেশে ভোট হয়ে একটি দেশে সামগ্রিক পরিস্থিতি শান্ত হবে। এই প্রত্যাশা শেষ করছি। শুভরাত্রি।